তো এই বাঙালি সিভিলাইজেশনের জন্য কখনো বাংলা ভাষা আন্দোলন হয়েছে, কখনো এখানে স্বাস্থ্যের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, কখনো শিক্ষার জন্য। এটা শুধু বাংলাতে না, ভারত উপমহাদেশেই হয়েছিল। বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন। এখানে ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল, তারপরে পাকিস্তানি কলোনিয়ালাইজেশন এসেছিল, এখন আবার আমরা ইন্ডিয়ান কলোনিয়ালাইজেশনের মধ্যে আছি। ফলত যদি বাংলাদেশ রাষ্ট্র হয়, রাষ্ট্ররূপে কল্পনা করা হয় আমাদেরকে, যখন আমরা আউটার সাইডে যাই, বাংলাদেশ রাষ্ট্রের বাইরে, বাংলাদেশ বলতে তুমি কি বুঝো, যখন আমাদেরকে প্রশ্ন করা হয়, তখন আমরা কোনো উত্তর দিতে পারি না। কারণ একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমেই জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয়, রাজনৈতিক জনগোষ্ঠী। যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে ভিত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের ভিত্তিমূল আসে। তো এই বঙ্গদেশে বা বঙ্গভূমিতে সিভিলাইজেশনের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারি নাই, আমরা গড়ে তুলতে পারি নাই। যদি এই সিভিলাইজেশন যাত্রায় আমরা শেষ করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্র বারবার হলো হোঁচট খাবে। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে এবং এর আগে একটি ঘোষণাপত্র হয়েছিল যে আমাদের এই রাষ্ট্রের চুক্তিনামা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই চুক্তির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ চালাবো। কিন্তু এই গঠনিক প্রক্রিয়ায় 71 সালের পরে একদল এসে বললো যে আমরা এই প্রক্রিয়া চালাবো না। তখনই আমাদের সোসাইটিতে আবার নতুন করে ক্ষোভ, বঞ্চনার সৃষ্টি হলো। তো যখন রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস আসে, মানুষ বিশ্বাস করে ইটস মাই স্টেট, ইটস মাই সোসাইটি, তখনই কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনটা হয়ে ওঠে। আমি 90-এর সময়ও একটি আন্দোলন হয়েছিল এখানে, যে আমরা বাংলাদেশ রাষ্ট্রটা নতুনভাবে গড়ে তুলব। সকল পলিটিক্যাল পার্টির মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি নামার পরে সবাই আমাদের জনগণের সাথে আবার বিট্রাই করলো। তারপরে গত 15 বছর আমরা রাষ্ট্রের যে গাঠনিক প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্ট যে বডিগুলো থাকার কথা, প্রত্যেকটা বডিকে হলো বসে দেওয়া হয়েছে। আমি একটা একটা করে আসি। স্বাস্থ্য ব্যবস্থা হলো আপনার পকেটে যদি টাকা থাকে আপনি ল্যাবে যেতে পারবেন, আর ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে সর্বোচ্চ হলো মেডিকেল সেন্টারে যাইতে পারবে, 2টা নাপা ট্যাবলেট ধরে যাবে। সর্বোচ্চ জেলে ঢাকা মেডিকেলে যাইতে পারবে এবং প্রথমে ঢোকার সময় হলো ওইখানে হলো ওয়াশরুম দেখলে বমি আসে। তো স্বাস্থ্যর যে পলিসি বাংলাদেশে এই পর্যন্ত গাঠনিক প্রক্রিয়ায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পলিসি আসে না। শিক্ষা ব্যবস্থা যদি আমরা যাই, শিক্ষা ব্যবস্থা হলো কয়েক ধারা করে রাখা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। স্কুলে যাই, বড় বড় প্রতিষ্ঠান আছে, ম্যাথের টিচার নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো পলিসি নেই যে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। ফলত এখানে স্টুডেন্টদের মধ্যে খুব বঞ্চনা সৃষ্টি হয়েছে। আমি যে স্টেট চাই, যে পড়াশোনাটা চাই, স্টেট এটা আমার না। তখন সে এটা গঠন প্রক্রিয়ার জন্য মাঠে নেমে এসেছে। অর্থনৈতিক ব্যবস্থা যান, অর্থনৈতিক ব্যবস্থাটা হয়েছে কয়েকটা ফ্যামিলি, কয়েকটা ব্যক্তি, যেখানে মুক্তিযুদ্ধের আমরা একটা চুক্তিনামায় সবাই একসাথে বলেছিলাম, রক্ত দিয়েছিলাম, একটি সাম্যের সোসাইটি আমরা গড়ব। তো গত 50 বছরে অর্থনৈতিক অবস্থা এই পর্যন্ত এসেছে যে এক শ্রেণী এত টাকা ফুলে ফেপে বড় হয়েছে, তারা বাংলাদেশে টাকা রাখার জায়গা পায় না, এখন সিঙ্গাপুরে হলে পাচার করতেছে। ফলত আমার আপনার যারা রয়েছে, আমাদের সোসাইটিতে যারা রয়েছে, আমাদের কাছে এই রাষ্ট্রটা ট্রাস্ট বা ক্রেডিবল জায়গায় মনে হচ্ছে না। এবার যদি রাজনৈতিক সংগঠনগুলোতে আসি, যে আমরা যখন কোথাও রাজনীতি করতে চাই, আমাদের
যেই সংগঠনকে আমরা দেখতে চাই, ওয়াও দ্যাটস মাই অর্গানাইজেশন, আমি এটাতে ফিল করি, কানেক্ট করি, এটাতে করতে চাই, এমন ধরনের কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন আসলো না, শিক্ষা ব্যবস্থা আসলো না, অর্থনৈতিক ব্যবস্থা আসলো না। এবং গত 15 বছরে জুডিশিয়ারিকে ব্যবহার করা হয়েছে, ন্যায় বিচারের জন্য যাওয়া হয়েছে, স্কুল কলেজ থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে রিমান্ডে দেওয়া হয়েছে। মা কান্না করতে করতে উকিলের কাছে গিয়েছেন, বলেছেন আমার ছেলের মুক্তি প্রয়োজন। কোর্ট রায় দিয়েছে মুক্তি দেওয়া যাবে না, উপর থেকে হুকুম আছে কাউকে মুক্তি দেওয়া যাবে না, কোনো বিচার বলতে কিছু ছিল না। তখন মানুষের মধ্যে যে খুব বঞ্চনা সৃষ্টি হয়েছিল, সেই থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। এবং এই যে গণ অভ্যুত্থানে কৃষক, কুলি, মজুর, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, ছাত্র, শ্রমিক জনতা সবাই অংশগ্রহণ করেছিল। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, যেই রাষ্ট্র আমি চিন্তা করি এই রাষ্ট্র এটা না, এটা যদি আমি ভেঙে দিতে পারি তাহলে আমি নতুন করে একটা রাষ্ট্র করতে পারবো, যে রাষ্ট্রতে আমার শিক্ষা ব্যবস্থা থাকবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, আমার অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, সকল ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা জায়গা থাকবে যেটাতে আমার মানবিক মর্যাদা নিয়ে ইনসাফের একটি সোসাইটিতে আমি বসবাস করতে পারবো। সবাই আন্দোলনে নেমে আসলো। যারা এই সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই মানুষগুলোর বিরুদ্ধে লড়ে গেল। গণ অভ্যুত্থানের পরে এই মানুষগুলো আবার প্রতারণার শিকার হলো। তারা যে আবেগ, অনুভূতি, ইচ্ছার জন্য জীবন দিল, যে সবজি বিক্রেতা নিজের সবজি দোকান রেখে হলো এই গণ আন্দোলনে নেমে এসেছিল, গণ অভ্যুত্থানে বিপ্লবে নেমে এসেছিল, যে মা তার বাচ্চাকে বাসা রেখে নেমে এসেছিল, তার মধ্যে তো একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ রাষ্ট্রটা আমি এভাবে গঠন করতে চাই। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল, স্টুডেন্টরা দাবি করতেছে এই হল পুনর্গঠন করা প্রয়োজন। যখন এই হলটা এমন একটা অবস্থায় পড়ে যাবে, হয়তো তার গঠন করা প্রয়োজন অথবা পুনর্গঠন করা প্রয়োজন। তো ধরেন আমাদের এই টিএসসির অডিটোরিয়াম এমন একটা অবস্থায় গিয়েছে যে এখান থেকে উপর থেকে আস্তরগুলো খসে পড়তেছে, তখন তো স্টুডেন্টরা জানাবে অথরিটির কাছে যে এটা পুনর্গঠন করা প্রয়োজন, যাতে হলো বাংলাদেশে আমি নিরাপদ থাকি, টিএসসি অডিটোরিয়াম নিরাপদ থাকি, একটা পাথর বা ইট পড়ে আমি না মারা যাই। তো গণ অভ্যুত্থানে যে মানুষগুলো স্বপ্ন নিয়ে আসলো, সেই স্বপ্নের আমরা কোনো বাস্তবায়ন দেখতে পারলাম না। কারণ গণ অভ্যুত্থানের পরে যেই অথরিটির জায়গা ছিল, যে পাওয়ারের জায়গা দিয়ে রিকনস্ট্রাকশনটা করা হয়, সেই পাওয়ার স্ট্রাকচারটা চলে গেল হলো বার্গেনিং জায়গায়। সেই বার্গেনিং জায়গায় যাওয়ার পরে এমন একটা অবস্থায় আমরা পৌঁছলাম যে আমাদের দিন শেষে একটু খাবার দেওয়ার জন্য সংস্কার একটা প্রক্রিয়া আসে, যে সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানের মূল যে কাঠামোগত বিন্যাস, যে পরিবর্তন, যেখানে বড় সমস্যা রয়েছে এটা আমরা পরিবর্তন করব, সে জায়গায় আমরা হাত দিতে পারলাম না। আমরা বলেছিলাম একটি গণপরিষদ প্রয়োজন, যে গণপরিষদের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেসিক বা মৌলিক সমস্যা, ওই সমস্যাগুলোতে আমাদের নিয়ে গিয়ে আঘাত করে নতুন একটি করে সংবিধান চুক্তিপত্র আমাদেরকে বানাতে হবে, নতুন একটা গেম প্ল্যান বানাতে হবে, যেই চুক্তিপত্রের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাব, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের থেকে যে বৈষম্য রয়েছে সেখান থেকে মুক্তি পাব। যিনি প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী জুডিশিয়ারিকে কন্ট্রোল করবে না, এই প্রধানমন্ত্রী আবার কোনো রাজনৈতিক দলকে কন্ট্রোল করবে না, এবং পুরো প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেটা ডিসেন্ট্রালাইজ করা হবে। কিন্তু আমাদের সে আশা অধরা রয়ে গেল। ঠিক আছে, ভালো কথা, সব রাজনৈতিক দলকে একসাথে করা হলো, সংস্কার কমিশনে সবাই বসলো, বসার পরে ওনাদের মল্লযুদ্ধ এমন একটা অবস্থায় চলে গেল, বর্তমানে যারা সরকারে রয়েছেন তারা বললেন যে ঠিক আছে, এই বলটা আমরা জনগণের কোর্টে ছেড়ে দিই। তখন এই আলোচনা আসলো হ্যাঁ ভোট। হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জনগণের বৈধতা নিয়ে মোটামুটি সংবিধানের যে সংস্কারগুলো করা যায় সেটার জন্য হলো এখন এই রাষ্ট্র বা এই সোসাইটি, সব রাজনৈতিক দল বা মানুষ কাজ করে যাচ্ছে।